বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না জানালেন প্রধানমন্ত্রী। জুলাই গণহত্যার যথাযথ বিচার নিশ্চিতের আশ্বাস। জুলাইয়ের চেতনা সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়া হবে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। বৈরী আবহাওয়া উপেক্ষা করে 11 দলের সমাবেশে হাজারো জনতা। গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণে জাতীয় ঐক্য দৃঢ় করার প্রত্যয়। এবং স্বৈরাচারের পতন আলোড়ন সৃষ্টি করে আন্তর্জাতিক গণমাধ্যমেও। বিশ্বমঞ্চে তুলে ধরা হয় জুলাই গণ আন্দোলনের গুরুত্ব। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। শুধু 24-এর আন্দোলন নয়, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে এই জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ কখনোই আর তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ কেউ সুগম করছে কিনা সেটিও ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 2008 পরবর্তী 17 বছরে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ 24 জুলাই আন্দোলন। ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। তখনকার আন্দোলন আর প্রতিরোধের স্মৃতিচিহ্ন ও দালিলিক প্রমাণ দিয়ে সাজানো হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে শেরেবাংলা নগরে এই জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্বৈরাচার আওয়ামী সরকারের নির্মমতা সংবলিত আলোকচিত্র পরিদর্শন করেন তিনি। জুলাই 36 শীর্ষক আলোচনা সভায় সরকার প্রধান বলেন, সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বহন করা এই স্মৃতি জাদুঘর পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, অপহরণের শিকার হয়েছিলেন। কোনো এক গোষ্ঠী বা দল নয়, গণতন্ত্রকামী সব জনগণকেই 24 গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে উল্লেখ করেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। স্বাক্ষরিত জুলাই সনদ এবং গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। বাংলাদেশ কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
গণঅভ্যুত্থানে ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের দিন ঐতিহাসিক ৩৬ জুলাই আজ। এ কেবল বিজয় নয়, নিষ্পেষিত কোটি কোটি মানুষের অবিশ্বাস্য জাগরণের চূড়ান্ত ক্ষণ, যেখানে ভেদাভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। কোটি জনতার বজ্র হুঙ্কারে সেদিন পালিয়ে যান ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ৩৬ দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন আর নির্মমতার এক করুণ উপাখ্যান। হেলিকপ্টার থেকে এপিসি ফ্যাসিস্টের এমন তাণ্ডবে প্রাণ হারান অন্তত ১৪০০ মানুষ। হাত, পা, চোখ সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারান হাজার হাজার মানুষ, যেখানে মিলেমিশে একাকার বারুদ আর গোলাপের গন্ধ। জুলাই জাগরণের সেই গল্পই জানাচ্ছেন মনিরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান, যার চূড়ান্ত পরিণতি ৫ আগস্ট ২০২৪। ইতিহাসের পাতায় যা ৩৬ জুলাই নামে পরিচিত। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে ২০২৪ সালের এই দিন রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। ১৭ বছরের দীর্ঘ দুঃশাসনের অবসানে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র ও বাকস্বাধীনতা। এ যেন অপ্রতিরোধ্য তারুণ্যের অবিশ্বাস্য এক বিজয় গাথা। দেশে চলছিল তখন অধিকার হরণের চর্চা, দলীয়করণ, দুর্নীতি আর লুটপাটের এক ধিক্কৃত গাথা। ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাইদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহ কবিতার সেই রণতুর্য। এই আন্দোলনে প্রথম শহীদ হন আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম। ছাত্র জনতার এই গণজাগরণের পেছনে বড় ভূমিকা রাখেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আন্দোলনে ছাত্রদলের ওয়াসিম সহ শহীদ হন ৪৫০ জাতীয়তাবাদী সৈনিক। দেশে তখন কারফিউয়ের কড়াকড়ি, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা। মহাখালী থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার প্রবেশপথও সম্পূর্ণ বন্ধ। এসবের কোনো তোয়াক্কা না করেই মার্চ টু ঢাকা পদযাত্রায় আসতে থাকেন লাখো ছাত্র জনতা। শেখ হাসিনা তখনও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মত্ত। প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তুমুল সংঘর্ষ। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। অনেকেই যেতে থাকেন গণভবনে। প্রাণ বাঁচাতে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি তখনও অব্যাহত। তাদের বর্বরতায় এদিনও অনেক মানুষ হতাহত হয়। সাভারে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। টেলিভিশনের ব্রেকিংয়ে যখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতি, শেখ হাসিনার পদত্যাগ, এই খবরের পরই জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। এ সময় রাজধানীর রাজপথ পুরোটাই ছাত্র জনতার দখলে। তাদের মধ্যে বিক্ষুব্ধ জনতা হাসিনার বাসভবনে বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়, দেশত্যাগের খবরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও প্রবেশ করে, যেন দীর্ঘদিনের এক নায়কতান্ত্রিক শাসনের পতনে পূর্ণ উল্লাস। এ বিজয় যে গণমানুষের, শ্রাবণেও যে বসন্ত আসে, তারই যেন জলজ্যান্ত উদাহরণ ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। এটি ছিল এমনই একটি দিন যেখানে বারুদ আর গোলাপের সুবাস মিশে যায় একসঙ্গে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি দেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন বিজন কুমার। ঐতিহাসিক ৫ আগস্ট আজ। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার আওয়ামী সরকারের রাজত্ব। আন্দোলনের মুখে শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার অনেকেই পালিয়ে যান এই দিনে। টানা ৩৬ দিনের আন্দোলনে শহীদ হন অনেকেই। শুরু হয় দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন এক অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম প্রহরে রাজধানী শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রতিমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচার সরকার পার্শ্ববর্তী দেশে গণমাধ্যমে বক্তব্য দিয়ে চক্রান্ত করার চেষ্টা করছে। তারা যে টাকা দেশ থেকে লুট করেছে তা বিনিয়োগ করে এ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করার হুঁশিয়ারিও দেন তিনি। বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। এ সময় গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু আন্দোলন নয়, এটি দেশ পরিবর্তনের একটি অধ্যায়। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, টাঙ্গাইলের মারুফ সহ আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আমরা বিশ্বাস করি এই জুলাই একটা পরিবর্তন এনে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেন আজম খান। দাবি করেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি। গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। পরিশেষে দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। তারা যেন দ্বিধা বিভক্ত না হন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে ভারত সরকারের ডাবল স্ট্যান্ডার্ড বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর গুলশানে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় আইনি লড়াইয়ের জন্য ব্রিটিশ আইনজীবীকে বাংলাদেশে প্রবেশাধিকার দেওয়া হয়নি। সে সময় ভারতে ব্রিটিশ আইনজীবীর সংবাদ সম্মেলন করতে চাইলে অনুমতি দেয়নি তারা। আজকে শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড। ভারত হচ্ছে এমন আচরণ করেন যে অন্য দেশের পলাতক আসামি, দাগী আসামি, তিনি যদি ভারত প্রেমিক হন তার 7 খুন মাফ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের উদ্যোগে চলছে গণসমাবেশ। সকাল থেকেই বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে যোগ দেন। সমাবেশকে ঘিরে পুরো এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনর্গঠন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারা। এই আন্দোলন প্রথাগত কোন রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠে নাই। এই আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে। সুতরাং এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক তা আমরা পছন্দ করি না। এই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড, একক মাস্টার মাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। বিএনপি জুলাইকে ধারণ করা একমাত্র রাজনৈতিক দল। দেশের মানুষের কাঙ্ক্ষিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে রাজধানীর মিরপুর বাংলা বালিকা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার পরামর্শ দিয়ে রোপিত গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান আমিনুল হক। দুই একটি রাজনৈতিক দল জুলাইয়ের কথা বলতে বলতে তারা মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু তারা নিজেরাই জুলাইকে ধারণ করে না। যদি তারা জুলাইকে ধারণ করত তাহলে তাদের মুখে বলা লাগতো না, জনগণই তাদেরকে সেই
আসনে তাদেরকে অধিষ্ঠিত করত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র দল যে জুলাইকে ধারণ করে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। আজকে জুলাইকে তারা বিক্রি করে তারা সাধারণ মানুষের সিম্পিতি পেতে চায়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদের স্মরণে সারা দেশে অনুষ্ঠিত সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গভীর শ্রদ্ধা, আবেগ ও যথাযথ মর্যাদায় জামালপুরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে হাজীগঞ্জে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সাতক্ষীরার ডাকবাংলা চত্বরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুমের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি পালন করা হয়। নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সারা দেশের মতো নওগাঁতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। 5 আগস্ট 2024 সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের দানবীয় শাসনের অবসান এবং দেশ থেকে পালানোর ঘটনা আলোড়ন সৃষ্টি করে বিশ্বজুড়ে। আল জাজিরা, রয়টার্স, বিবিসি এবং CNN এর মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করে। একে ঐতিহাসিক ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং দীর্ঘমেয়াদী স্বৈরাচারী শাসনের পতন হিসাবে বিশ্বমঞ্চে তুলে ধরে তারা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। আল জাজিরা শেখ হাসিনার পতনকে সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এবং জনগণের শক্তির বিজয় হিসেবে বর্ণনা করে। তাদের প্রতিবেদনে উঠে আসে কিভাবে অতিরিক্ত বল প্রয়োগ, গুম এবং সমালোচকদের দমনের মাধ্যমে তৈরি হওয়া স্বৈরাচারী মানসিকতাই শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন ডেকে এনেছিল। ঢাকায় সাধারণ মানুষের উল্লাসকে মুক্তির আনন্দ হিসেবে আখ্যায়িত করে আল জাজিরা। বার্তা সংস্থা রয়টার্স ঘটনার দিন থেকেই অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং দ্রুততার সঙ্গে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় নেওয়ার খবর প্রকাশ করে। তারা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এর প্রভাব বিশ্লেষণ করে জানায়, এই পতন ভারতের জন্য একটি বড় ধাক্কা, কারণ হাসিনা ছিল নয়াদিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। পাশাপাশি বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ও পোশাক শিল্পের ভবিষ্যতের উপর এর প্রভাব নিয়ে আলোকপাত করে গণমাধ্যমটি। বিবিসি তাদের বিশেষ কাভারেজে এই আন্দোলনকে একটি গভীর মানবিক সংকট এবং মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপট থেকে দেখে। জুলাই ও আগস্ট মাসে শত শত শিক্ষার্থীর প্রাণহানি এবং নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলি চালানোর ঘটনাগুলো তারা গুরুত্বের সঙ্গে প্রচার করে। গণভবনে সাধারণ মানুষের ঢল নামার লাইভ ফুটেজ দেখিয়ে তারা ক্ষমতার পট পরিবর্তনের তীব্রতা বিশ্ববাসীকে তুলে ধরে। মার্কিন গণমাধ্যম CNN এই আন্দোলনকে একটি ব্যতিক্রমী জেনজি রেভলিউশন হিসেবে আখ্যায়িত করে। তারা দেখায় কিভাবে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণরা একটি শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে অদম্য সাহস নিয়ে দাঁড়িয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পিছনে কোটা সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য, উচ্চ বেকারত্ব এবং চরম দুর্নীতি মূল ভূমিকা রেখেছিল বলে জানায় এই আন্তর্জাতিক গণমাধ্যমটি। ঐশী আলম, মোহনা সংবাদ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। সকাল 9টায় নীলফামারী, ডিমলায়, ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.28 সেন্টিমিটার, যা বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগেও সকাল 6টায় বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তিস্তার পানি বেড়ে নীলফামারী, ডিমলা উপজেলায় বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চলের পানি প্রবেশ করতে শুরু করেছে।
গেল 24 ঘন্টায় সিলেটে হাম ও উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে 27 জন হাম রোগী শনাক্ত হয়েছে। 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট 750 জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118 জনে। বিভাগীয় পরিচালক কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগীর পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামে তীব্র হচ্ছে গ্যাস সংকট। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার পর সংকট আরও তীব্র হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। গ্যাসের ঘাটতির কারণে সিএনজি চালিত যানবাহন চালকদের প্রতিদিনের আয় কমায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। রিয়াজউদ্দিনের তথ্য চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। যাত্রী নয়, অপেক্ষা শুধু গ্যাসের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না গ্যাস। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত চালকেরা কেউ সিএনজির ভেতর ঘুমিয়ে পড়ছেন, কেউ বা গল্প করে কাটাচ্ছেন সময়। চট্টগ্রামের প্রায় সব ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে এমন চিত্র। সকালে লাইনে দাঁড়ানো অনেক চালকের দুপুর গড়িয়ে গেলেও মিলছে না গ্যাস। ফলে রাস্তায় নামতে দেরি হচ্ছে, কমছে আয়। এতে দুশ্চিন্তায় সময় কাটছে চালকদের। সকালে 5:30 বাজে লাইন দিয়ে এই পর্যন্ত নজর করে আছি, কারণ গ্যাস গেছে। 300 গাড়ির পিছু অলরেডি আমি এখন আছি। গ্যাস এখনো পাই নাই, কোন সময় পাবো তাও জানি না। কোনো খানা নাই, কোনো কিছু নাই, আমরা পরে আছি পাম্পে, গ্যাস পাচ্ছি না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী বর্তমান চাহিদার তুলনায় মাত্র 66% গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকেই এই সংকট আরও প্রকট হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। গ্যাস নিতে কষ্ট পাচ্ছি। কষ্ট জমা দেওয়া তো দূরের কথা, আমরা লাইনেই সারাদিন চলে যাচ্ছে। তাহলে এরকম একটা চার দিয়ে দেখ, আমাদের 2 দিন হোক 3 দিন হোক গাড়ি গ্যারেজে থাকবে। আমরা এখানে এসে ভুক্তভোগী হয়ে পড়ে থাকার কোনো দরকার নাই। 2 দিন পরে এই অবস্থা, 2 দিন পরে মালিকের ফোন দিয়ে গ্যাস দেখে ইনকাম নাও, ইনকামটা করতে আনবো। ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বান্দরবনে বন্যার পানি নেমে গেলেও কৃষকদের দুর্ভোগ কাটেনি। মাঠজুড়ে এখন শুধু পচে যাওয়া চারা আর লোকসানের দীর্ঘশ্বাস। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কৃষিখাতে ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 8,500 কৃষক। রাহুল বড়ুয়া ছোটনের তথ্য চিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। টানা 1 সপ্তাহের ভয়াবহ বন্যায় বান্দরবন সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি ও ফলের বাগান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। বন্যায় পানিতে তলিয়ে থাকায় আমন ধানের বীজতলা, গ্রীষ্মকালীন শাকসবজি ও বিভিন্ন পাহাড়ি ফলের ব্যাপক ক্ষতিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। কৃষকদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের যে পরিমাণ ক্ষতি হয় তার তুলনায় সরকারি সহায়তা যথেষ্ট নয়। 550 চারা রোপণ করছি, মনে হয় অর্ধেক মরে যাবে, অর্ধেক বাঁচবে। সব সাহিত্যি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ ধরে পানি নিচে ডুবে আছে। টানা বন্যার আর তো কিছু নাই, সব ব্যবসা হয়ে গিয়ে। কৃষকদের জন্য যদি সহযোগিতা করে তাহলে ইনশাআল্লাহ আমরা আবার চেষ্টা করব। প্রধানমন্ত্রী মহোদয় যদি কিছু সার্বিক সহযোগিতা দেয়, আমরা আসলে এই ক্ষতিটা আশা করি কিছুটা পুষিয়ে উঠতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বান্দরবন পার্বত্য জেলায় সাম্প্রতিক 732.80 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। আমরা চেষ্টা করছি, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে কাজ করছে, উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে আমরা আমন বিস্তরা করতে বলছি যত তাড়াতাড়ি সম্ভব, এবং এখনো যে সমস্ত আমাদের প্রণোদনা কার্যক্রম চলমান আছে সেগুলির মাধ্যমে গ্রীষ্মকালীন বীজ সহায়তা আমরা দিচ্ছি, সার দিচ্ছি। পাহাড়ি জনপদে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তা করা না গেলে আগামী মৌসুমে তাদের জন্য কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইট পাথরের জীবনে একটুখানি স্বস্তির খোঁজে যেখানে মুখরিত থাকার কথা ছিল শিশুদের কোলাহলে, সেখানে এখন শুধুই ভূতরে নীরবতা। অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে গেছে কুষ্টিয়ার কুমারখালী পৌর শিশু পার্কটি। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন আনোয়ার।
গেটে ঝুলছে তালা, ভেতরের লতাপাতা, আগাছা আর ঝোপঝাড়ে তৈরি হয়েছে এক ভুতুড়ে পরিবেশ। চুরি হয়ে গেছে দোলনা, রাইডিং ট্রেন সহ কোটি টাকা যাবতীয় যন্ত্রপাতি। ভেঙে পড়ে আছে কংক্রিটের স্থাপনাগুলো। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালীর পৌর শিশু পার্ক ও কমিউনিটি সেন্টারের। শহরের শিশু কিশোরদের সুস্থ বিনোদনের কথা মাথায় রেখে 2005 সালে গড়ে তোলা হয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ পার্কটি। তবে হঠাৎ করে গেল বছর কোনো এক অজানা কারণে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। আগে পার্ক খোলা ছিল, তখন অনেক মানুষের আনাগোনা ছিল, বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে যখনই পার্কের টিকিটের ব্যবস্থা শুরু করলো, তখন মানুষের চলাচল কমে গেল। এখন দেখার মতো কিছু না, যন্ত্রপাতি বেশ কিছু চুরি হয়ে গেছে। ঘাস পাতা ছাড়া তেমন আর কিছু নাই। ফেন্সিডিল খোররা এসে যে ফালিং করে দরজা টরজা, সেদিনকে একটা দরজা তুলে নিয়ে আইছি। আমরা চাই পার্কটা সুন্দর হোক, রাইড গুলো যথার্থ ব্যবহার, সুন্দর আইটেম, আধুনিকায়ন করলে অবশ্যই এটা ভালো হবে। এদিকে নির্মাণকালীন পার্কের আয় ব্যয় সম্পর্কে কোনো সুদুত্তর দিতে পারেননি কুমারখালী পৌরসভার এই কর্মকর্তা। বাচ্চারা এসে বিকেলবেলা খেলাধুলা করতে পারে, এজন্য উন্মুক্ত ছিল, কোনো টাকা নেওয়া হতো না। টিকিটের সিস্টেম করে, কিন্তু পৌরসভায় কোনো টাকা পয়সা জমা হয় না এবং ওখান থেকে কোনো টাকা আয়ও আসে না। আগামী অর্থ বছরে প্রকল্প পেলেই পার্কটি নতুন রূপ পাবে বলে জানান পৌর প্রশাসক। নেক্সট অর্থ বছরে যদি কোনো প্রকল্প নিয়ে সেখানে আরেকটু জনগণের জন্য যদি কিছু করা যায় আমরা চেষ্টা করব। সব জটিলতা নিরসন করে শিশু পার্ক খুলে দেওয়ার প্রত্যাশার কথা জানান পৌরবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ফুটবল। মরক্কোর রাজধানী রাবাতে আজ জরুরি ও সংকটকালীন সভা ডেকেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংক্ষুব্ধ পরিস্থিতির মুখে ফিফার সব শীর্ষ কর্মকর্তাকে এই সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি গোপন পরিকল্পনা ফাঁস ও তা বাতিল হওয়ার পর ফিফার অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দেওয়ায় এই জরুরি পদক্ষেপ নিলেন সভাপতি। এক মৌসুমের ধারের চুক্তিতে ডাচ ক্লাব আয়াক্সে যোগ দিয়েছেন বার্সেলোনার অভিজ্ঞ জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন। 2027 সালের 30 জুন পর্যন্ত কার্যকর এই চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো ক্লজ রাখা হয়নি। বার্সেলোনায় জোয়ান গার্সিয়া 1 নম্বর গোলরক্ষক হিসাবে থিতু হওয়া এবং ইনজুরির কারণে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর 34 বছর বয়সী এই তারকা নিজের ফর্ম ফিরে পেতে ডাচ লিগকে বেছে নিয়েছেন। আয়াক্সের নতুন কোচ মিশেলের অধীনে তিনি পুনরায় ইউরোপের শীর্ষ স্তরে নিজেকে প্রমাণ করতে চান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না, জানালেন প্রধানমন্ত্রী। জুলাই গণহত্যার যথাযথ বিচার নিশ্চিতের আশ্বাস। জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়া হবে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। বৈরী আবহাওয়া উপেক্ষা করে 11 দলের সমাবেশে হাজারো জনতা। গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে জাতীয় ঐক্য দৃঢ় করার প্রত্যয়। এবং স্বৈরাচারের পতন আলোড়ন সৃষ্টি করে আন্তর্জাতিক গণমাধ্যমেও। বিশ্বমঞ্চে তুলে ধরা হয় জুলাই গণ আন্দোলনের গুরুত্ব। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।